বিশাল মরুর বুকে 12 দিন পোলোরা কাটিয়েছিলেন পামিরের বিরাট মালভূমিতে। তারপর তারা উঠে গেলেন উত্তর পূর্বের পাহাড়ি পথে। মার্কো বলেছেন, আমরা পর্বতের পর পর্বত, উপত্যকার পর উপত্যকা অতিক্রম করে গেলাম, পাড়ি দিয়ে গেলাম কত নদী আর মরু প্রান্তর। এর মধ্যে সবচেয়ে উঁচু পর্বতে বাস করে এক অসভ্য, বদমেজাজি ও পৌত্তলিক জাতি। জানোয়ার মেরে তারা গোশত খেয়ে বেঁচে থাকতো, আর তার চামড়া দিয়ে তৈরি করে তাদের পোশাক। আরও 40 দিন পরে তারা পৌঁছলেন কাশগড়ে। চীনা ভাষায় এই জায়গাটিকে বলা হয় সুফু। এখানে তারা চীনের অংশ একটি এলাকায় ঢুকেছিলেন। এলাকাটি সিংকিয়াং প্রদেশের সামিল। মার্কোকে এবার একটি নতুন ভাষা শিখবার চেষ্টা শুরু করতে হয়েছিল। কাশগড় ছিল একটি বেশ বড় ব্যবসায় কেন্দ্র। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক দিয়ে কত কাফেলা আসতো এখানে। আবার সেখান থেকে সওদাগররা বেরিয়ে যেত পরিচিত দুনিয়ার দিক দিগন্তরে। এখানে রয়েছে বহু সুদৃশ্য বাগিচা, ফলোদ্যান আর আঙ্গুরকুঞ্জ। আরও রয়েছে কার্পাস, শন ও পাটের বড় বড় ক্ষেত। মার্কো বলেছেন, কিন্তু সত্যি সত্যি এখানকার লোকগুলো লোভী ও নোংরা জাতের। তাদের খাদ্য খারাপ ধরনের, পানীয় আরও খারাপ। কাশগড়ের লোকদের সম্পর্কে মার্কোর এই অপ্রীতিকর অভিমতে কুবলাই খান অসন্তুষ্ট হতে পারেননি। কারণ তার প্রজা হলেও সত্যি সত্যি তারা চীনা বা মঙ্গোল জাতীয় ছিল না। আগে এটি ছিল একটি স্বাধীন রাজ্য। পরে খানের পূর্বপুরুষ চেঙ্গিস খান রাজ্যটি দখল করেন। তারপর কায়দু নামে খানের একজন তরুণ আত্মীয় শাসন চালাতেন এখানকার বাসিন্দাদের উপর। মার্কো তার খবর জেনেছিলেন আরও পরে। অভিযাত্রী দল ক্রমাগত ঘুরে বেড়াতে লাগলেন। 5 দিন কাশগড় প্রদেশের মধ্যে, 8 দিন হতিয়ানে, 5 দিন ইউতিয়ানে, 10 দিন লপে। মার্কো মন্তব্য করতে ভোলেননি যে এর প্রত্যেকটি জায়গা ছিল খানের শাসনের অধীন। লপে তারা গিয়ে পৌঁছলেন এক দিগন্ত প্রসারী মরুভূমির প্রান্তদেশে। পর্বত ও সমতলের উপর দিয়ে সফরের ক্লান্তি দূর করার ও সবচাইতে প্রশস্ত মরুভূমি পথ পাড়ি দেওয়ার প্রস্তুতির জন্য তাদেরকে দীর্ঘকাল থামতে হবে এখানে। সবচাইতে সংকীর্ণ অংশটি পার হতে লাগবে পুরো 1 মাস। লম্বালম্বি এ মরুভূমি পাড়ি দেওয়া এক অসম্ভব ব্যাপার, কারণ তাতে সময় লাগবে 1 বছর। এবং এত দীর্ঘকালের জন্য খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে বেড়ানো চলে না। গাধা ও উটের পিঠে তারা তাদের খাবার জিনিসগুলো বোঝাই করে নিলেন। একটা গাধার বোঝা যখন ফুরিয়ে যায়, তখন তাকে জবাই করে তারা গোশত খাবেন। উটগুলো বেশি দিন বেঁচে থাকতে পারবে, কারণ তারা অনেক ভারী বোঝা বইতে পারে এবং তাদের খোরাক লাগে কম। পোলোরা অবশেষে মরুভূমির পথে রওনা হলেন। পুরো 1 মাস তারা সফর করলেন বালুকাময় প্রান্তরের অথবা জনহীন পর্বতের পথে। কিন্তু সড়কগুলো এমন সুন্দরভাবে পরিকল্পিত যে মার্কো তার কথা বলেছেন, প্রতিদিনের সফর শেষে এমন এক জায়গায় থামতে হয় যেখানে পানি আছে। বহু লোকের পক্ষে যথেষ্ট নয়, তবে শখানেক লোক আর তাদের সঙ্গী জানোয়ারগুলো তাতে বেশ চলে যায়। এমনি বিশ্রামস্থলের মধ্যে 3-4টে জায়গায় পানি লোনা আর তেতো, আর বাকি প্রায় 20টি জায়গার পানি বেশ মিষ্টি। জানোয়ার বা পাখি এর ভেতর দেখা যায় না, কারণ তাদের খোরাক নেই এখানে কোথাও। এই মরুভূমিতে মার্কো শুনেছিলেন কতগুলো বিচিত্র কিস্সা। বুড়োদের কাছে তিনি শুনেছেন এই মরুভূমি অনেকগুলো ভূতের আড্ডা। যেসব লোক কাফেলা থেকে পিছিয়ে পড়ে, হয়তো ঘুমিয়ে থাকে যতক্ষণ না কাফেলাটি অদৃশ্য হয়ে যায় পাহাড়ি পথে। তারপরই তারা শুনতে পায় তাদের নাম ধরে কেউ ডাকছে, এমনকি তাদেরই কোনো সাথীর বহু পরিচিত গলার আওয়াজে। সেই আওয়াজ অনুসরণ করে তারা সড়ক ছেড়ে চলে যায় দূরে এবং মরুভূমির মাঝখানে কোথাও পথ হারিয়ে মারা যায়। পথের মধ্যে কখনো বা রাতের বেলায় তারা শোনে কাফেলার পায়ের আওয়াজ, আর অন্ধকারে বিপথে গিয়ে মারা পড়ে তারা। কখনো আবার ভূতেরা দেখা দেয় তাদেরই কোনো সাথী রূপ ধরে। কখনো মনে হয় একদল সশস্ত্র ঘোড়সওয়ার ছুটে আসছে তাদের দিকে। অমনি তারা ভয়ে মরুভূমির উপর দিয়ে পালাতে গিয়ে মারা পড়ে ক্ষুধা তৃষ্ণায়। হাওয়ায় কখনো ভেসে আসে ঢাকের আওয়াজ, আরো কত বাদ্য বাজনা আর অস্ত্রের ঝনঝনানি। মার্কো এসব কিসের পুনরাবৃত্তি করেছেন, কিন্তু তিনি কোথাও বলেননি যে এমনি কোনো ঘটনা তার নিজের বেলায় ঘটেছে। এগুলোকে বাজে গল্প বলে উড়িয়ে দিয়েছে লোকে। কিন্তু
পরবর্তী অভিযাত্রীরা দেখেছেন যে মরুভূমিতে সত্যি সত্যি শোনা যায় অমনি বিভিন্ন রকমের বিচিত্র আওয়াজ। সূর্যের তাপে অথবা রাতের ঠান্ডা আবহাওয়ায় অগণিত বালুকণার ক্রমাগত চলাচলেই ওঠে অমনি আওয়াজ। কখনো বাদ্যবাজনার আওয়াজের মতো, আবার কখনো মানুষের গলার আওয়াজের মতো।